ইরানে অব্যাহত হামলায় ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। আরও ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে যুদ্ধ, বলছেন ট্রাম্প। আজ খামেনির জানাজা। ইরানের শাসনভার গ্রহণ করেছে ৩ সদস্যের অন্তর্বর্তী গার্ডিয়ান কাউন্সিল। যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে ১০% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মশা নিধন আর যানজট নিরসনকে প্রাধান্য দিতে চান ঢাকার উত্তরের নতুন প্রশাসক। বিশেষ গুরুত্ব পাবে রেল যোগাযোগ ও মহানগরীর খাল খনন প্রকল্প। মনোরেলের একটা বিষয় আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা নিয়ে আমি কাজ করছি। খাল খননগুলো আমরা উদ্যোগ নিয়েছি, আমরা নেক্সট উইকে এটাকে অপারেশনে চলে যাব। শিক্ষক স্বল্পতা আর অবকাঠামো সংকটের মাঝে আরো 10 মেডিকেল কলেজের আবেদন রাজনৈতিক বিবেচনায় কোনো অনুমোদন নয়, জানালেন মন্ত্রী। আমাদের অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সবকিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। উই মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানের বিভিন্ন স্থানে জোরদার হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। তেহরানের নীলুফার স্কোয়াডে হামলায় নিহত হয়েছে 20 জনের বেশি। স্থানে সোমবার ভোর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। আবারও হামলা হয়েছে পাস্তুর এলাকায়, যেখানে সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ অনেক সরকারি ভবন রয়েছে। তেহরানের গান্ধী হাসপাতালে হয়েছে ভয়াবহ হামলা, অনেক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেখানে। রাজধানীর পশ্চিমে হামলার শিকার হয়েছে একাধিক সামরিক স্থাপনা ও বেসামরিক ভবন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 1000-এর বেশি টার্গেট আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী, যাতে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে 40 জন শীর্ষ নেতা। গার্লস স্কুল হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 180 জনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শক্ত জবাব দিচ্ছে ইরান। একযোগে হামলা চলছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে। ইরানের মিসাইলের টার্গেট হয়েছে বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের মার্কিন ঘাঁটি। বাগদাদ বিমানবন্দরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে হয়েছে হামলা। বাহরাইনের মিনা সালমান বন্দরে আঘাত হেনেছে মিসাইল, সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। প্রাণ গেছে একজনের। ইরানের ছোড়া 61টি মিসাইল ও 34টি ড্রোন ভূপাতিত কথা জানিয়েছে বাহরাইন। বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে দেশটি। সিরিয়ার দামেস্কে ইরানের হামলায় আহত হয়েছে 4 জন। এদিকে লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী, জানিয়েছে হাইফা বন্দর টার্গেট করে হামলা চালিয়েছে তারা। রকেট ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি দেশটির। আগামী 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, এখন পর্যন্ত হামলার ফলাফলে বিস্মিত নন তিনি। ইরানের হামলায় মার্কিন সেনা হতাহতের বিষয়ে ট্রাম্পের দাবি, তার দ্বিতীয় মেয়াদে এটি প্রথম হতাহতের ঘটনা। ওয়াশিংটনে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে ইরানে। 3 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নেবেন বলেও জানান। ইরানের হামলায় আরও বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে শঙ্কার কথাও বলেন ট্রাম্প। জানান, আরও বিশাল বহর নিয়ে ইসলামিক রিপাবলিকের উপর হামলা চালানো হবে। অন্যদিকে এখনও ইরানের সাথে আলোচনার পথ খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। রোববার বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডান সহ আরও কয়েকটি দেশের নেতাদের সাথে কথা বলেছেন ট্রাম্প। ইরানের শাসনভার গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল। সংবিধান অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাজ পরিচালনা করবে এই পরিষদ। 3 সদস্যের কাউন্সিলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আহমদ আলী আরাফি। অন্তর্বর্তী কাউন্সিলের নেতৃত্বে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের কাজ চলবে। কাউন্সিলের ডাকা বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ প্যানেলের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধ পরিস্থিতিতে অধিবেশন আয়োজন সম্ভব হবে কিনা তা নিয়ে
রয়েছে শঙ্কা। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এই পরিস্থিতিতে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে ছোটবেলা কেটেছে আয়াতুল্লাহ আলী খামেনির। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম প্রধান এই নেতার ছেলেবেলায় বেশিরভাগ দিনই কেটেছে না খেয়ে। শারীরিক দুর্বলতার কারণে অল্প বয়স থেকে দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ। তবে তুখোড় মেধাবী খামেনির পথ চলা থেমে থাকেনি কোনো বাধার কাছে। শিক্ষাক্ষেত্রের প্রতিটি পর্যায়ে রেখেছেন মেধার স্বাক্ষর। একদিকে অস্ত্র হাতে যেমন লড়াই করেছেন, অন্যদিকে লিখেছেন কবিতাও। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদের একটি ধর্মীয় পরিবারে 1939 সালে জন্ম আলী খামেনির। সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মজীবনীতে উঠে এসেছে তার ছোটবেলার সব স্মৃতি। খামেনির বাবা ছিলেন একজন শিয়া স্কলার, তবে শৈশবে মায়ের কাছে কোরআন হাদিস সহ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ খামেনির। অভাবের সংসারে তাকে এবং তার পরিবারের অন্য সদস্যদের প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়া মলিন এবং পুরনো পোশাকের জন্য শৈশবে মাদ্রাসার সহপাঠীরা কটাক্ষ করত খামেনিকে। ধীরে ধীরে তার মেধার বিকাশ ঘটতে থাকে। এক পর্যায়ে হয়ে ওঠেন বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী। তবে বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তিনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয় খামেনিকে। কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল। বিশেষত উপন্যাস ও কবিতার দিকে ঝোঁক ছিল বেশি। যোগ দিতে শুরু করেন কবিদের বিভিন্ন সভা ও কবিতার আসরে। সাহিত্যের প্রতি অনুরাগে খুব অল্প বয়সেই পাঠ করেছিলেন হাজারেরও বেশি বিশ্ববিখ্যাত উপন্যাস। এমনকি যৌবনে আমিন ছদ্মনামে কবিতাও লেখা শুরু করেছিলেন তিনি। ছাত্র থাকাকালে 1955 সালে কোমে একটি সভায় যোগ দেন খামেনি। সেখানেই তার দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে। এক পর্যায়ে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণ শুরু করেন আলী খামেনি। 1962 সালে যোগ দেন আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে, হয়ে ওঠেন তার একনিষ্ঠ অনুসারী। এ সময় পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন আলী খামেনি, ফলে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন। এরপরের কাহিনী তার রাজনৈতিক উত্থানের। 1989 সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় পরিষদ তাকে সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত করে। এক পর্যায়ে সংবিধান সংস্কারের মাধ্যমে শিয়া ধর্মগুরুদের সর্বোচ্চ পদমর্যাদা আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয় খোমেনিকে। 38 বছর ধরে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের বিমান বাহিনীর উপর হামলা চালিয়ে বিভিন্ন ফাইটার জেট ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিভিন্ন বিমান ঘাঁটি এবং এয়ারপোর্টের হ্যাঙ্গারে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ইরানি বিমান বাহিনীর বিভিন্ন ফাইটার জেটে আঘাত হানে একের পর এক মিসাইল। হ্যাঙ্গারে থাকা এসব ফাইটার জেট ধ্বংস হয়ে যায় মুহূর্তেই। এর পাশাপাশি ইরানের বিভিন্ন ড্রোন লক্ষ্য করেও হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যেই চালানো হচ্ছে অভিযান। ইরানের যুদ্ধের জেরে চরম অস্থিতিশীলতায় বিশ্বের তেলের বাজার। রোববার অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে প্রায় 10%। ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে পৌঁছায় প্রায় $80। এশিয়ার বাজারে ব্রেন্ট তেলের দাম এখন ব্যারেল প্রতি $82। তেলের দাম বৃদ্ধির সাথে সাথে এর নেতিবাচক প্রভাব পড়ে শেয়ার বাজারেও। যুক্তরাষ্ট্রের বড় শেয়ার সূচকগুলো প্রায় 1% কমেছে, আর স্বর্ণের দাম বেড়েছে প্রায় 2.6%। বিশেষজ্ঞদের সংখ্যা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আরও বাড়তে পারে তেলের দাম, এমনকি পৌঁছাতে পারে ব্যারেল প্রতি $100। ইরানের পাল্টা হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকটাই থেমে গেছে, আর এ পথ দিয়ে হয় বিশ্বের 20% তেলের বাণিজ্য। এতে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে তেলের বাজারে পড়ছে এর প্রভাব। ইরানের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করেছিল ইসরায়েল ও সৌদি আরব।
আর এই কারণে শান্তি আলোচনার মধ্যেই হামলার সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট 4 জন মার্কিন কর্মকর্তার বরাতে বিস্ফোরক এই তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। তাদের দাবি, নেতানিয়াহু প্রকাশ্যে আর সৌদি যুবরাজ সালমান গোপনে ট্রাম্পকে সামরিক হামলার আর্জি জানাতেন। শনিবার স্থানীয় সময় সকাল 10টা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আর ঘাঁটিগুলো থেকে একের পর এক মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করে হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতাদের। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ক্রমেই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছিল ইরান। তবে 4 জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী দশকের মধ্যেও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা তৈরি হতো না ইরানের। আর এই গোয়েন্দা তথ্য আগেই হাতে পেয়েছিলেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে, তবে কেন শান্তি আলোচনার মধ্যেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র? ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে হামলা চালাতে দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিল যুক্তরাষ্ট্রের 2 মিত্র ইসরায়েল ও সৌদি আরব। প্রকাশ্যেই ট্রাম্পকে ইরানের হামলার আহ্বান জানাতেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য সৌদি আরবের অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ইরানে হামলায় দেশটির ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, বিগত কয়েক মাস ধরে এ নিয়ে ফোন কলে ট্রাম্পের সাথে কথা বলেন সৌদি যুবরাজ, জানান ইরানে সামরিক অভিযানের আর্জি। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটির লক্ষ্য করে হামলা চালায় ইরান। এ ঘটনার পর সৌদি আরব পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারিও দেয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত 2 দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। শনিবার থেকে এখন মধ্যপ্রাচ্যগামী পর্যন্ত 74টি ফ্লাইট বাতিল হয়েছে। বেশ কিছু ফ্লাইট রিশিডিউল হলেও বেশিরভাগ ফ্লাইটের যাত্রাই অনিশ্চিত। আজ এই পর্যন্ত 11টি ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। ফ্লাইট সংক্রান্ত সঠিক তথ্য মিলছে না বলে অভিযোগ করেছেন অনেকে। আমার ফ্লাইট হচ্ছে আপনার আজকে সকাল 8টা বাজে, এখন ফ্লাইট বাতিল করছে, আসছি রাত্র 2টা বাজে। ফ্লাইটের কথা ছিল, আমি টিকেটে ছিল হচ্ছে 1 তারিখ রাত 1:15। তারপর আমাদের মেসেজে আসে যে ফ্লাইট ক্যান্সেল। এখন ফ্লাইটের কথা গতকালকে জানানো দেওয়া হয়েছে যে 2 তারিখ দুপুর 1টা বাজে ফ্লাইট। এখন এখানে আসছি, কিন্তু ফ্লাইটের ব্যাপারে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। যেহেতু আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ছুটি শেষ, তো নির্দিষ্ট সময়ের ভিতরে না যেতে পারলে আমরা যাইতে পারবো না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী সুমাই ঐশী, আমরা যাচ্ছি তার কাছে। ঐশী, মধ্যপ্রাচ্যগামী মানুষজন তো তাদের শিডিউল বিপর্যয় হয়েছে এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য কিন্তু তারা ঠিকমতো পাচ্ছেন না। তো এই পরিস্থিতি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা বা হচ্ছে কিনা, এ বিষয়ে জানতে পারলে আমাদের জানাবেন। মারফি, আসলে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সেরকম কিছু করার নেই, কারণ যেই বিমানবন্দরগুলো বন্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে, সেগুলো যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত বিষয়ের দিকে চিন্তা করে বন্ধ করা হয়েছে। ফলে যতক্ষণ না পর্যন্ত সেই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং নিরাপত্তা ইস্যুটি কেটে যাচ্ছে, ততক্ষণ পর্যন্তই আসলে বিমানবন্দরগুলো বন্ধ থাকবে এবং সেই সময় পর্যন্ত ফ্লাইটগুলো চলাচল সেই জায়গাগুলোতে করবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জায়গা, যেমন কুয়েত, এরপর কাতার এবং এই দেশ, এই যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে আসলে বিমান চলাচল আপাতত করছে না। তবে বেশ কিছু রিশিডিউলের বিষয় আমরা দেখেছি, যেমন গতকাল মাস্কাটের অনেক ফ্লাইট বাতিল হয়েছিল, তবে আজকে সকালে আমরা মাস্কাটের একটি ফ্লাইট রিশিডিউল হতে দেখলাম। সৌদি আরব গামী বেশ কয়েকটি ফ্লাইটও রিশিডিউল হয়েছে। একই সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি বেশ কয়েকজনের সঙ্গে যারা কুয়েতে যেতে চাইছিলেন, তবে যেতে পারেনি, যেহেতু কুয়েতের বিমানবন্দর বন্ধ আছে সেই কারণে। ফলে তারা অনেকেই আশপাশের বিভিন্ন হোটেলে যে উঠেছেন, বিভিন্ন হোটেলে গিয়ে উঠে আসলে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, এরপর তারা আসলে তাদের গন্তব্যে যেতে পারবেন। তবে এটি আসলে খুবই অনিশ্চিত একটি বিষয়, কারণ যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেই সমস্ত দেশে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তার যেই ঝুঁকিটি আছে সেটি না কেটে যাওয়া পর্যন্ত আসলে ফ্লাইট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। তবে বিভিন্ন তথ্য দিয়ে প্রশাসন সহযোগিতা করছেন এমনটি জানিয়েছেন
তারা যে সমস্ত ফ্লাইট রিশিডিউল হচ্ছে সেই সমস্ত ফ্লাইটের যাত্রীদেরকে মেসেজের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। আবার যে সমস্ত ফ্লাইট বাতিল হচ্ছে সেগুলোর নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে, এখানে বেশ কিছু নোটিশও আমরা দেখেছি সেরকম। ফলে সব মিলিয়ে আসলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার একসঙ্গে সমন্বয় প্রয়োজন এবং সবার ধৈর্য প্রয়োজন বলে মনে করছেন যারা ভোগান্তিতে পড়েছেন তারা। ঐশী, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। স্বরাষ্ট্র, অর্থ ও স্থানীয় সরকার মন্ত্রীদের সাথে বৈঠক সহ আজও ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সকাল 9:15টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সকাল 10:40 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সাক্ষাতের কথা ছিল। দুপুর 12টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুর 2টায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সচিবালয়ে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, আমরা যাচ্ছি তার কাছে। ফয়সাল, প্রধানমন্ত্রী কি কি কর্মসূচি আজকে রয়েছে বিষয়ে জানতে চাচ্ছি। মারফি, আজকে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি বৈঠক রয়েছে গুরুত্বপূর্ণ। যেমনটি বলছিলেন সংবাদে, যে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী আজকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সচিবালয়ের প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি রয়েছে সেখানে প্রবেশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ প্রবেশ করেছেন। তবে যেহেতু তার আগে মূলত প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা যেমনটি জানতে পেরেছি যে বুয়েটের অধ্যাপক এম শামসুল হক তিনি প্রবেশ করেছেন এবং তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে ঢাকা শহর তথা বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থাপনা সেই সব সংক্রান্ত বিষয়গুলো নিয়েও প্রধানমন্ত্রী আজকে তাকে ডেকেছেন এবং সেই সব বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে সেটি হয়তো এই বৈঠকের পরবর্তী সময়ে এসে প্রেস ব্রিফিং করার পরই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারবো তারা কি কি বিষয়ে কোন কোন সমস্যা নিয়ে তারা আলোচনা করেছেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সেখানে থাকবেন অর্থমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী। এর পাশাপাশি আজকে তিনি আরও কয়েকটি বৈঠক করবেন। সেখানে আমরা দেখছি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন পরিবহন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনিও প্রবেশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তাদেরও বৈঠক হওয়ার কথা রয়েছে। তো সব মিলে যদি বলি যে প্রধানমন্ত্রীর আজকে বেশ ব্যস্ত একটি কর্মসূচির মধ্য দিয়ে যাবেন এবং সেজন্যই বলে তিনি খুব সকাল ঠিক 9টার কিছু পরেই তিনি সচিবালয় যে তার যে নিজ দপ্তর রয়েছে সেখানে তিনি প্রবেশ করেছেন এবং প্রবেশ করার কিছুক্ষণ পরেই তিনি তার যে নির্ধারিত শিডিউল বৈঠক সেটি শুরু করেছেন এবং ইতিমধ্যে মন্ত্রীরাও প্রবেশ করতে শুরু করেছেন। শিডিউল অনুযায়ী সেগুলো পর্যায়ক্রমে চলবে এবং সেই বিষয়ে সর্বশেষ তথ্য আমরা জি ফয়সাল, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঢাকার মশক নিধনে ওষুধের পাশাপাশি খাল খননকে বিশেষ গুরুত্ব দিতে চান উত্তরের প্রশাসক। সে সাথে ড্রোন ও নর্দমা পরিষ্কারে দৃশ্যমান উন্নতি করতে চান তিনি। বলেন, কেবল মশার ওষুধ ছিটিয়ে ঢাকাবাসীকে স্বস্তিতে রাখা সম্ভব নয়। যমুনা টেলিভিশন দেখতে এসে এসব পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বলেন, যানজট নিরসনে প্রধানমন্ত্রীর পরামর্শ বাস্তবায়ন করতে চান তিনি। ক্ষমতায় আসার পর 6 সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। দেখতে আসেন যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানের সিইও ফাহিম আহমেদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন শফিকুল ইসলাম, কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে।
ঢাকা উত্তরের নাগরিক সেবা নিয়ে তার নানান পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন নগরীর যানজট নিরসনে তার পরিকল্পনার কথা। দীর্ঘমেয়াদী মনোরেলের পাশাপাশি রয়েছে স্বল্পমেয়াদী ব্যবস্থার ভাবনাও। মনোরেলের একটা বিষয় আছে, হ্যাঁ, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিয়েছেন, সেটা নিয়ে আমি কাজ করছি। চায়না একটা কোম্পানির সাথে এই বিষয়ে একটু আংশিক কথা হয়েছে। আমরা আশা করছি আগামী 7-8 দিন পরে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে এই বিষয়ে কথা বলতে। এত বছরেও ঢাকায় এডিস মশার উপদ্রব খুব একটা কমানো যায়নি। মশাবাহিত ডেঙ্গু সহ অন্যান্য রোগের বিস্তারও ঠেকানো যায়নি। নতুন প্রশাসক জানান, কেবল ঔষধ ছিটানোয় সীমাবদ্ধ থাকবে না তার প্রশাসন। শুধু ওষুধ এবং স্প্রে করে ফগার মেশিন ধোঁয়া দিয়ে আসলে মশা নিয়ন্ত্রণ করা যায় না। এটার পাশাপাশি আমাদের দীর্ঘদিনের যে ছোট ছোট খালগুলো আছে, নর্দমা আছে, এই খাল খননগুলো আমরা উদ্যোগ নিয়েছি। আমরা নেক্সট উইকে এটাকে অপারেশনে চলে যাব। এটা চলমান থাকবে। সামনে বর্ষার সিজন চলে আসবে। যদি আমরা সেটাকে সচল না রাখতে পারি তাহলে আবার সেই জলাবদ্ধতার প্রশ্ন। এছাড়া বর্ধিত ঢাকার উন্নয়নেও দৃষ্টি দিতে চান উত্তর সিটির নতুন অভিভাবক, যার বাস্তবায়নে বেশ খানিকটা সময়ও দরকার। তবে কি আসছে সিটি নির্বাচনে দলের হয়ে লড়তে আগ্রহী শফিকুল ইসলাম? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়েছেন এখানে কাজ করার জন্য। আমি আমার কাজগুলো প্রশাসক হিসাবেই করব। পরবর্তী নির্বাচনে দলীয় প্রার্থী কে হবে না হবে সেটা দল সিদ্ধান্ত নেবে। জাতীয় নির্বাচনের আগে গেল জানুয়ারিতে ঢাকার 2 সিটি ও চট্টগ্রামে ভোটের জন্য ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে নতুন সরকার সেই সিদ্ধান্ত বহাল রাখবে কিনা তা এখনও পরিষ্কার নয়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষক স্বল্পতা চরম, নিজস্ব অবকাঠামো নেই বেশ কয়েকটির, শেষ নেই সংকটের। এই অবস্থার মধ্যে আরও 10টি নতুন মেডিকেল কলেজের আবেদন জমা পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে কয়েকটি জায়গা পরিদর্শন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এসব আবেদনের পেছনে আছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। চিকিৎসকরা বলছেন, প্রস্তুতি ছাড়া আবারও মেডিকেল কলেজের অনুমোদন দিলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে স্বাস্থ্য খাত। হাসান মিসবার রিপোর্ট। চাঁদপুর সদর হাসপাতাল, এই ভবনের 4র্থ তলায় চাঁদপুর মেডিকেল কলেজ। মাত্র 11টি কক্ষে চলছে একটি সরকারি মেডিকেল। শহরটিতে অনেক স্কুলও আছে এর চেয়ে বড় পরিসর ও সুন্দর পরিবেশে। দেশে সরকারি মেডিকেল কলেজ 37টি, শিক্ষকদের 43% পদই খালি। 9টি মেডিকেল কলেজের নেই অবকাঠামো, 5টিতে নেই নিজস্ব হাসপাতাল। এই অবস্থায় দেশের 10 জেলা থেকে এসেছে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আবেদন। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ মেডিকেল পেয়েছে নীতিগত অনুমোদন। এছাড়া ইম্পেরিয়াল নামে দিনাজপুরের একটি প্রাইভেট মেডিকেলের আবেদনও এসেছে। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় কলেজগুলোর জায়গা পরিদর্শন শুরু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাহলে কি আবারও আগের মতোই প্রস্তুতি ছাড়াই ঘোষণা সর্বস্ব মেডিকেল কলেজ হতে যাচ্ছে? অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে, সেই ব্যবস্থাকে কারেক্ট না করে আমি নতুন আরও দোকান খুললাম, তাইলে তো আরও অদক্ষ চিকিৎসক বের হবে। অবশ্যই মেডিকেল কলেজ স্থাপনার জন্য যেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি সেট আপ করা আছে সেইগুলি প্রতিপালন ছাড়া নতুন কোনো মেডিকেল কলেজ দেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে এই সরকারের অথবা কারোই নেই। আমি মনে করি যদি হয় সেটা ভুল পদক্ষেপ হবে। 2010 থেকে পরের 6 বছরে 13টি সরকারি ও 26টি বেসরকারি মোট 39টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায়, অনেকগুলো চলছে ধুঁকে। তাই বেশ কয়েকটি সরকারি বেসরকারি মেডিকেলের আসনও কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে 4টি বন্ধ ও 2টি মেডিকেলে ভর্তি স্থগিত করেছিল স্বাস্থ্য বিভাগ। আমাদেরকে অন্ধকারে রেখে কোনো পারমিশন কেউ পাবে না, এটুকু বলতে পারি। আমরা সব কিছু দেখে নেব, এফার্টটা কতটুকু সিনসিয়ার টু ইস্টাবলিশ এ রিয়েল মেডিকেল কলেজ। উই মাস্ট লুক আফটার দ্যাট থিং। বা স্বজনপ্রীতি করে বা দলীয় কোনো ইয়েতে কোনো এভাবে আমরা দেব না। দেশে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারের ক্ষেত্রে তা এখনও চূড়ান্ত হয়নি। একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আগে দুনিয়া জুড়েই তার সম্ভাব্যতা যাচাই করা হয়। সব ঠিক থাকলে অবকাঠামো নির্মাণ, জনবল প্রস্তুত করা এবং সবশেষে দেওয়া হয় তার অনুমোদন। কিন্তু বাংলাদেশে হয় তার পুরোপুরি উল্টো। শুরুতেই আগে দেওয়া হয় অনুমোদন, এরপর যেনতেনভাবে একটি ভবনে চলে তার কার্যক্রম। নানা সংকট আর সীমাবদ্ধতা মাথায় নিয়ে তৈরি হতে থাকে দুর্বল চিকিৎসক।
কোনো ধরনের প্রস্তুতি ছাড়া আবারও যদি নতুন করে মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয় তবে তা বাংলাদেশের স্বাস্থ্য খাতে তৈরি করবে দীর্ঘমেয়াদে ঝুঁকি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ ছিল যমুনা নিউজে।